বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, প্রফেশনাল কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের আমি সামগ্রিক আয় ব্যয় অর্থনীতির প্রথম পত্রের একটি অধ্যায়ের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করব। তোমরা সবাই জয়েন করো, আমি ক্লাস চলে যাচ্ছি। হ্যাঁ, আবারও তোমাদের স্বাগতম জানিয়ে শুরু করছি সামগ্রিক আয় ব্যয়। সামগ্রিক আয় ব্যয় একটি দেশের তথা একটি রাষ্ট্রের যেমন আয় আছে তদ্রূপ ব্যয় করতে হয়। কোন খাত থেকে আয় করবে আর কোন কোন খাতে ব্যয় করে সেই বিষয়গুলো এখানে তুলে উঠে আসবে। সামগ্রিক আয় ব্যয় এই অধ্যায় থেকে, আজকের এই আলোচনা থেকে আমরা জিএনপি, জিডিপি, এনএনপি, এনডিপি, জিএনআই, পিআই ও ডিআই এর ধারণা ব্যাখ্যা করতে পারব। জিএনপি ও জিডিপির পার্থক্য শনাক্ত করতে পারব, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সমূহের ধারণা করতে পারব, সরকারি ব্যয়ের খাতসমূহ ব্যাখ্যা করতে পারব। এখানে একটা ভ্যানচিত্রের মাধ্যমে জাতীয় আয়ের বিভিন্ন খাতের অবদান ব্যাখ্যা করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তো জাতীয় আয়ের বিভিন্ন খাত সমূহ, এখানে আমাদের কতগুলো ছবি দেখানো হয়েছে। এই ছবিগুলো আমরা প্রথমে শুধু দেখে রাখবো, পরে চিহ্নিত করব যে এই খাতের আমাদের অবদান কেমন। আমরা সবাই ছবিগুলো ভালোভাবে দেখব। আবারও বলছি, আমরা সবাই ছবিগুলো ভালোভাবে দেখব। আমি অন্যান্য ছবিগুলো নিয়ে একটা কথা না বললেও, শুধু ছবি দেখাইছি। এখানে একটা কথা লিখেছি যে আমাদের জাতীয় বীরদের একজন, অর্থাৎ আমাদের গার্মেন্টস সেক্টরের কথা বলা হয়েছে। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের যে গার্মেন্টস কর্মী, বিশেষ করে সস্তায় নারী শ্রমিক পাওয়া যায়, তারা যে দেশের জন্য যে অবদানটা রাখে, সেজন্য তাদের জাতীয় বীর বলা যেতে পারে। এখন আসছি মূল আলোচনায়। আমি এখানে তিনজন ব্যক্তির ছবি তোমাদের দেখাচ্ছি। ছবিগুলো, একজন হচ্ছে অধ্যাপক মার্শাল, অধ্যাপক পিগো, অন্যজন আর বাকিজন হচ্ছে আরভিন ফিশার। অর্থাৎ জাতীয় পরিমাপের পদ্ধতি সমূহের ব্যাখ্যা তিনজন অর্থনীতিবিদ তিনভাবে করেছেন। তো জাতীয় পরিমাপের পদ্ধতি সমূহ ব্যাখ্যা আমরা এখন করব। এক নম্বর পদ্ধতি হচ্ছে উৎপাদন পদ্ধতি। অর্থাৎ উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপ করা হয় এভাবে: একটি দেশ একটি নির্দিষ্ট সময়ে, বিশেষত এক বছরে, যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলা হয়। এটা বলেছেন অধ্যাপক মার্শাল। অর্থাৎ একটি দেশ একটি নির্দিষ্ট সময়ে
যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় বলা হয়। আমরা যদি এই সূত্রে দেখি যে x1 হচ্ছে একটি দ্রব্য, x2 আরেকটি দ্রব্য, x3 আরেকটি দ্রব্য, এইভাবে আপ টু xn পর্যন্ত দ্রব্য, আর তাদের বাজার মূল্য হচ্ছে p1, p2, p3 আপ টু pn পর্যন্ত। তাহলে x1 এর সাথে p1 গুণ করলে, তার x2 এর সাথে p2 গুণ করলে, x3 এর সাথে p3 গুণ করলে, এভাবে গুণ করতে করতে এক সময় xn এর সাথে pn গুণ করব এবং তাদের সমষ্টি হবে জাতীয় আয়। অর্থাৎ চূড়ান্ত দ্রব্য এবং সেবা সামগ্রী আর তার বাজার মূল্য গুণ করে যোগ করার যে সমষ্টি তাই হচ্ছে জাতীয় আয়। এটা বলেছেন অধ্যাপক মার্শাল। আর ইহাই হচ্ছে উৎপাদন পদ্ধতি। আশা করি সবার ক্লিয়ার। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আয় পদ্ধতি। আয় পদ্ধতি হচ্ছে, আয় পদ্ধতি বলার আগে একটা বিষয় বলা উচিত, আয়গুলো কোথেকে আসে। আমাদের উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন থেকে যে আয় আসে তার সমষ্টি হচ্ছে জাতীয় আয়। এই আয় পদ্ধতির জাতীয় আয় ব্যাখ্যা করেছেন অধ্যাপক পিক। আবারও বলছি, উৎপাদনের উপকরণগুলোর থেকে যে আয় আসে তার সমষ্টি হচ্ছে জাতীয় আয়। যেমন ভূমি থেকে আমরা পাই খাজনা, শ্রম থেকে পাই মজুরি, মূলধন থেকে পাই সুদ, আর সংগঠন থেকে পাই মুনাফা। এই যে উপকরণগুলো, তাদের থেকে এক একটা উপকরণ থেকে এক একটা আয় আসে, সবগুলো আয় যোগ করলে যে যা পাওয়া যায় তাই হচ্ছে জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। এটা বলেছেন অধ্যাপক টিগু। তারপর ব্যয় পদ্ধতি ব্যাখ্যা করেছেন অধ্যাপক আরভিং ফিশার। উনি বলেছেন একটি সমাজে, একটি দেশে, একটি রাষ্ট্রের তথা একটি জাতির জন্য সামগ্রিক যে ব্যয়, সর্বমোট যে ব্যয়, সেটাই হচ্ছে জাতীয় আয়। উনি ওয়াই দ্বারা জাতীয় আয়কে আইডেন্টিফাই করেছেন। উনি বলেছেন যে ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, ক্লোজড ইকোনমিক্স। অর্থাৎ অর্থনীতিতে যদি 3 সেক্টর হয়, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়ের সমষ্টি হচ্ছে জাতীয় আয়। তবে সে দেশে যদি আমদানি রপ্তানি থাকে, ওপেন ইকোনমিক্স হয়, তাহলে হবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন। অর্থাৎ মোট রপ্তানি থেকে মোট আমদানি বিয়োগ করার ফলে নিট যে রপ্তানি থাকবে সেটা যোগ হবে সি প্লাস আই প্লাস জি এর সাথে। এভাবে সামগ্রিক ব্যয় যোগ করে উনি জাতীয় আয় পরিমাপ করেছেন। তো আবার বলছি, সি হচ্ছে ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ ব্যয়, জি হচ্ছে সরকারি ব্যয়, এক্স রপ্তানি, আমদানি, এক্স মাইনাস এন নিট রপ্তানি। এই হচ্ছে জাতীয় পরিমাপের পদ্ধতি। আবারও বলছি, 1 নম্বর উৎপাদন পদ্ধতি, 2 নম্বর আয় পদ্ধতি, 3 নম্বর ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা করেছেন অধ্যাপক মার্শাল, আয় পদ্ধতি ব্যাখ্যা করেছেন অধ্যাপক টিগো, আর আরভিং ফিশার ব্যাখ্যা করেছেন ব্যয় পদ্ধতি। এখানে আবারও তাদের ছবিগুলো দেখানো হয়েছে। এখন আসছি সরকারি ব্যয়ের খাতসমূহ। অর্থাৎ সরকার শুধু আয় করে না, সে আয় করা অর্থ আমাদের জন্য ব্যয় করে। কোন কোন খাতে ব্যয় করে সেটা জানা প্রয়োজন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটা ট্রেনের ছবি। বাংলাদেশ রেলওয়ে আমাদের জন্য প্রতি বছরই লস দিয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যয় করে যাচ্ছে। এখানে দেখছেন বিজিবি, অর্থাৎ দেশ সেবার কাজে, দেশকে পাহারা দেওয়ার কাজে তারা নিবেদিত প্রাণ। এখানে দেখাচ্ছে বিমান বাহিনী। অর্থাৎ এই সেক্টর গুলো বাংলাদেশ সরকারের ব্যয় হয়। আমরা আরো কিছু ব্যয়ের খাত দেখবো। এখানে দেখাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সবাই আমরা জানি। আবারও এখানে বিজিবির ছবি দেখানো হয়েছে। এটা দেখানো হচ্ছে চিত্ত বিনোদন, এখানে চিকিৎসা, সবগুলো সরকারি ব্যয়ের খাত। এখানে যাতায়াত ব্যবস্থা, এখানে হচ্ছে দেশের পুলিশ বাহিনীকে দেখানো হয়েছে, শিক্ষা খাতকে দেখানো হয়েছে। তো আমরা সরকারি ব্যয়ের খাতগুলো দেখলাম ছবিতে, এগুলো আমরা চিহ্নিত করব। পরের পেজে আসছেন একক কাজ, জিএনপি, জিডিপি, জিএনআই, এনএনপি, পিআই ও ডিআই এর পুনরূপ লিখো। এখানে পুনরূপ লিখতে বলা হলেও এগুলোর ধারণা আমাদের ব্যাখ্যা করা উচিত। আমি ধারণাগুলো এখনই আলোচনা করব।
জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন। আমি বলছি, একটি দেশ একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিএনপি। আমরা ইতিমধ্যে মার্শালের উৎপাদন পদ্ধতিতে যে সংজ্ঞাটি বলেছি সেটি জিএনপির সংজ্ঞা। তারপর জিডিপি। জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মোট দেশজ উৎপাদন অথবা মোট অভ্যন্তরীণ উৎপাদন। তারপর হচ্ছে এনএনপি। এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ মোট উৎপাদন থেকে জিএনপি থেকে মূলধন ব্যবহারজনিত ব্যয় অথবা অপচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে, বিয়োগ করলে যা অবশিষ্ট থাকে, তাই হচ্ছে এনএনপি। অর্থাৎ এনএনপি সমান হবে জিএনপি মাইনাস সিসিএ, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। তারপর হচ্ছে পিআই, পার্সোনাল ইনকাম। একজন ব্যক্তির সর্বমোট ইনকামকেই ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম বলা হয়। আর ডিআই হচ্ছে ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম হচ্ছে একজন ব্যক্তির সর্বমোট আয় থেকে তার কর বাদ দেওয়ার পরে, ট্যাক্স বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয়। তো আশা করি আমরা একক কাজ একা একা, আমরা ছবি তো দেখছি মেয়েরা একা একা করতেছে, আর তোমরা নিশ্চয়ই বাসায় একা একা করো। এরপর প্রেজেন্টেশনের এই পর্যায়ে দলীয় কাজ রাখা হয়েছে। দল 1, সরকারি ব্যয়ের খাতসমূহ ব্যাখ্যা করো। অর্থাৎ আমি সরকারি ব্যয়ের যে খাতগুলো ছবিতে দেখেছিলাম সেগুলো এখানে প্রকাশ করা হয়েছে, নামগুলো লেখা হয়েছে। 1 নম্বর সার্বভৌমত্ব রক্ষা। সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের বিজিবি, দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমাদের পুলিশ বাহিনী। তারপর বেসরকারি প্রশাসন আছে, বিচার বিভাগ আছে, শিক্ষা খাত। শিক্ষা খাতে তো আমাদের সরকারি ব্যয়ের একটা উল্লেখযোগ্য অংশ ব্যয় হয়। জনকল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে, যেমন স্কুল, কলেজ, রাস্তাঘাট নির্মাণ, এগুলো জনকল্যাণমূলক কাজ। মৌলিক চাহিদা পূরণ। আমাদের যে মৌলিক চাহিদা সেগুলো আমরা নিজেরা পূরণ করতে পারি না, সেখানে সরকারের, দেশের অবদান থাকে। উৎপাদন বৃদ্ধি। আমাদের ভোগ বৃদ্ধির জন্য উৎপাদন বৃদ্ধির প্রয়োজন, সেই উৎপাদন বৃদ্ধিতে সরকারি ব্যয়ের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট দিক, যে প্রাকৃতিক দুর্যোগে, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের সাথে খুবই পরিচিত একটি দেশ। যেমন এখন আমরা, এটা অবশ্য বৈশ্বিক মহামারী করোনা, করোনার সময় সরকার ব্যয়ের খাত অনেক প্রসারিত করেছেন। এছাড়াও আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, তারপর খরা, বিভিন্ন সিডর হয়েছিল, আমাদের আইলে হয়েছিল, এগুলোর সময় আমাদের সরকারি অনেক ব্যয় করেছে। তারপর হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন হচ্ছে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে যখন শিক্ষা প্রযুক্তির মাধ্যমে কর্মোপযোগী গড়ে তোলা হয় তখন তাদের মানব সম্পদ উন্নয়ন হয়েছে বলা যায়। এই ক্ষেত্রে আমাদের দেশের সরকারের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এর দল 1 করবে। তারপর দল 2, জাতীয় পরিমাপের পদ্ধতি সমূহ ব্যাখ্যা করবে। আমি জাতীয় পরিমাপের পদ্ধতি সমূহ বিশ্লেষণ করেছি, ওগুলো তোমরা খাতায় লিখবে। দল 2, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। আমরা ছবিতে দেখতেই পাচ্ছি অনেক ফ্রেন্ড মিলে করছেন, তবে তোমরা এখন অনেক ফ্রেন্ড মিলতে পারবে না করোনা পরিস্থিতির কারণে, তবে তোমরা অনলাইনে যোগাযোগ করতে পারো। এরপর হচ্ছে বাড়ির কাজ। জাতীয় পরিমাপের সমস্যাগুলো কি কি লিখো। অর্থাৎ আমরা যে জাতীয় পরিমাপ করব, এই পরিমাপ করতে গেলে কি কি সমস্যা আমাদের ফেস করতে হতে পারে, কি কি সমস্যার আমাদের সম্মুখীন হতে পারে, এটা নিজেরা বাড়িতে করব। তারপর হচ্ছে জিএনপি ও জিডিপির পার্থক্য লিখব। আমরা জিএনপি ও জিডিপির ধারণা ব্যাখ্যা করেছি, সেখানে আসলে পার্থক্যটা খুব সহজেই অনুমান করা যায়। যেমন আমি আবারও বলছি, জিএনপি হচ্ছে একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিএনপি।
আর জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিডিপি। এই সংজ্ঞা থেকে, এই ধারণা থেকে আমরা পার্থক্যগুলো লিখতে পারবো। মূল্যায়ন, ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয় কাকে বলে? জাতীয় পরিমাপের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করা। আবারও আসছে জিএনপি ও এনএনপি এর পার্থক্যগুলো লিখবো। আমরা জিএনপির সংজ্ঞা বলেছি, ধারণা বলেছি, এনএনপির ধারণা বলেছি, এগুলো থেকে পার্থক্য আসলে লেখা যায়। এনএনপিটা আবারও বলছি, এনএনপি হচ্ছে জিএনপি থেকে সিসিএ বিয়োগ করলে অথবা ডেপ্রিসিয়েশন কস্ট বিয়োগ করলে যে অবশিষ্ট থাকে তাই হচ্ছে এনএনপি। মূলধন, সিসিএ হচ্ছে গিয়ে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, অর্থাৎ মূলধনের ব্যবহারজনিত যে ব্যয় সেটা বাদ দিলে যে অবশিষ্ট থাকে তাই হচ্ছে। ধন্যবাদ সবাইকে। প্রেজেন্টেশন আকারে তোমাদের সামগ্রিক আয় ব্যয় থেকে কিছু ধারণা তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যে যেখানে বুঝো নাই সেগুলো কমেন্টস বক্সে জানাবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।